নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শারফুদ্দিন আহমেদ। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনায় যাব। ডক্টর শারফুদ্দিন আহমেদ আছেন যেহেতু, এবং আমরা শুরুতেই রেখেছিলাম আজকে করোনা সংক্রান্ত খবরটি। আমি একটি তথ্য শুধু উল্লেখ করতে চাই, যেটি হচ্ছে গত 24 ঘন্টায় 2537 জনের করোনা শনাক্ত হয়েছে, যেটি গত 42 দিনের মধ্যে সর্বোচ্চ, এবং নমুনা পরীক্ষার ফলে যে শনাক্তের হার সেটি 12.33, মানে গতকালের চেয়ে শনাক্তের হার বেড়েছে, মৃত্যুর সংখ্যা যদিও কমেছে। ডক্টর শারফুদ্দিন আহমেদ, আপনি কি মনে করেন যে সীমান্তবর্তী জেলাগুলোতে তো সংক্রমণের হার আমরা আরও অনেক বেশি দেখছি, কোন দিকে যাচ্ছি? পূর্বাভাস দেওয়া সম্ভব কিনা? আসলে পূর্বাভাস তো দেখলে বোঝা যায়, মেঘ দেখলে ঝড় হবে না বৃষ্টি হবে আমরা যেমন বুঝতে পারি। আপনারা জানেন বর্ডার এলাকায় যে ইদানিং এই বৃদ্ধিটা, সংক্রমণটা, এটা ডেল্টা ভেরিয়েন্টের, অর্থাৎ ভারতীয় যে ভেরিয়েন্টটা এর আগে, এখন বর্তমানে নাম দেওয়া হয়েছে ডেল্টা ভেরিয়েন্ট। এ কারণ আপনারা জানেন যে ভারত থেকে আমাদের দেশে অনেকগুলো বর্ডার আছে, কিছু আছে বৈধ, কিছু অবৈধ। প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অনেকেই ভারতে যায় এবং সকালে গিয়ে বিকালে আসে। আবার বৈধ পথে যারা আসে তাদের মধ্যেও আমরা করোনা আক্রান্ত কিনা এ ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা সহ তাদেরকে আইসোলেশনে রাখলেও আপনি জানেন যে বেশ কিছু লোক পালিয়ে গিয়েছিল। আবার কারা পালিয়ে গেল তাদেরকে আমরা ফেরত আনলাম, কিন্তু যারা পরীক্ষাই হলো না তারা কি আদৌ করোনা আক্রান্ত ছিল কিনা এ ব্যাপারেও আমরা অনেক ক্ষেত্রে জানতে পারিনি। তারই ফলশ্রুতিতে আমরা বর্ডার এরিয়ার 11টা জেলা, আপনি জানেন যে আমরা করোনা আক্রান্ত হয়েছে, এবং সেখানে 50 থেকে 70% লোক কিন্তু আমরা যাদেরকেই দেখা গেছে শনাক্ত হয়েছে। অর্থাৎ এটা কিন্তু অন্যান্য অনেক দেশের তুলনায় এটা কিন্তু অনেক বেশি। কারণ হলো আপনি দেখেন যে 42 দিনে আজকে 2500-এর বেশি যেখানে সংক্রমিত, মৃত্যু হার গতকাল 22 থেকে 44-এ উঠেছিল। আজকে আমরা দেখতে পেয়েছি একটু কম, কিন্তু এই কম কিন্তু কম না, সংক্রমণের হার কিন্তু 2500-এর বেশি। এটা কিন্তু খারাপ একটা পূর্বাভাস দিচ্ছে। এই ক্ষেত্রে আমরা মনে করি যে এই সমস্ত জেলা, শহরে হাসপাতাল, উপজেলা হাসপাতাল, ওই অঞ্চলের মেডিকেল কলেজগুলোকে আরো সক্ষমতা বৃদ্ধি করা দরকার। কারণ হলো যে এদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে আইসোলেশন করা। এই লোকগুলো যদি আইসোলেটেড না হয়, অন্য যারা স্বাভাবিক আছে তাদের সাথে যদি ওরা একত্রিত হয়, সেটা আম বেচা কিনা নিয়ে হোক, অন্যান্য বিজনেসের কারণে হোক, তাহলে কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। আমরা বর্ডার এলাকায় যারা আছেন, জনসচেতনতা বৃদ্ধি, ওখানকার যারা জনপ্রতিনিধি আছেন এবং আমরা যারা মনে করি প্রশাসন, স্বাস্থ্য ক্ষেত্র যারা আছেন, সবাই মিলে যাতে করে মানুষগুলো সচেতন হয় তার দিকে খেয়াল করা। একটা কথা একটু আগে বলেছেন যে বিনামূল্যে মাস্ক বিতরণ, এটা যেমন করা যাবে, অনেককে ভয় দেওয়া। আবার ওই অঞ্চলের মানুষকে আমরা যদি টিকা আসে সাথে সাথে তাদের টিকা দেওয়ার ব্যবস্থাটা করা, আর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদেরকে আইসোলেশনের ব্যবস্থা করলে যে ভয়টা পাচ্ছি যে ওখান থেকে যদি গণপরিবহনে অন্যান্য জেলায় যায়, ঢাকা শহরে আসে, তাহলে কিন্তু ওই সংক্রমণের হার আরো বেড়ে যেতে পারে। কারণ আগে একজন থেকে একজন হতো, এবারকার ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু একজন থেকে 4 জন, 4 জন থেকে 16 জন, 16 জন থেকে 256 জন, এভাবে কিন্তু ছড়িয়ে যায়। একটা বাড়িতে একজন আক্রান্ত আগে হয়েছিল, তাকে আইসোলেট করা গেত, এখন কিন্তু এক বাড়িতে একজন আক্রান্ত হলে সে পুরা পরিবার আক্রান্ত হতে পারে। সেই কারণে স্বাস্থ্য সচেতনতার বিকল্প কিছু নাই, আমরা সতর্ক হব এবং সবাইকে স্বাস্থ্য সচেতন করব। লকডাউন বা বিধিনিষেধ দিয়ে যারা বাড়িতে আটকে রাখবো তাদের যেন একটু খাবার ব্যবস্থা করি। এটা সরকার একা পারবে না, যারা বিত্তবান তারাও যেন এগিয়ে আসে। সবাই মিলে যদি আমরা এই করোনা সংক্রমণ প্রতিরোধ করতে পারি, তাহলেই আপনি যে পূর্বাভাসের কথা বললেন, বাংলাদেশের অন্যান্য জায়গায় এটা ছড়িয়ে পড়বে না। এক্ষেত্রে আমাদের সবাইকে অগ্রণী ভূমিকা নিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর শারফুদ্দিন আহমেদ। আবারও নিশ্চয়ই আসবো। ডক্টর এম সিদ্দিকুর রহমানের কাছে যেতে চাই। ডক্টর শারফুদ্দিন যেটি বলছেন, স্বাভাবিকভাবে সীমান্তবর্তী এলাকাগুলোতেই এই সংক্রমণ ছড়িয়ে পড়ছে এবং সেখান থেকে পুরো দেশ সংক্রমিত হবার যে আশঙ্কা, সীমান্ত বন্ধ রাখার যে সরকারি সিদ্ধান্ত কিংবা সীমান্ত ব্যবস্থাপনা, সেটি সঠিক পথে চলছে কিনা, আমাদের কাছে যে সমস্ত তথ্য আসছে সেগুলোর বিচারে, এবং সীমান্তবর্তী জেলাগুলোতে যে লকডাউন কিংবা কঠোর বিধিনিষেধ মানানোর ব্যবস্থা করা হচ্ছে সেটি সঠিক রয়েছে কিনা, আপনার মতামত জানতে চাই।
ধন্যবাদ আপনাকে। একটু আগেই আমরা শতপথী স্যারের কাছে এই করোনার ভবিষ্যৎ বিপদের আশঙ্কার কথা আমরা শুনেছি, এবং আমরা একজন সচেতন মানুষ হিসাবে এবং আমরা যা দেখছি চারপাশে এবং আমাদের এই গত 14-15 মাসে যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা আমাদেরকে করোনার এই যে 42 দিন পর আজকে 12.33% সংক্রমণের হার এবং মৃত্যু, এগুলো কিন্তু আমাদেরকে নতুন ভাবে ভাবিয়ে তুলেছে। এবং একটু আগে স্যার যেটি বলেছেন যে আমাদের যে ডেল্টা ভেরিয়েন্টের যে মানে 40%-রও বেশি অন্য ইয়া থেকে তাদের যে সংক্রমণের মানে সক্ষমতা, সেইটা আমাদেরকে এখন নতুন করে ভাবনা হচ্ছে। আজকে দেখেন রাজশাহী বিভাগের আমরা যে তথ্য পেয়েছি, সেখানে 641 জনের মধ্যে রাজশাহী জেলা, সেটাতেই মানে 50% বেশি, সেই জেলাতেই 353 জন রাজশাহী জেলাতেই সংক্রমণ হয়েছে, এবং সাতক্ষীরা সহ সীমান্তবর্তী অন্যান্য জেলাগুলোতে। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে নাটোরে দেখেছি আমরা নতুন করে লকডাউন সেখানে করা হয়েছে। কিন্তু আমাদের কাছে প্রথম থেকেই যে বিষয়টি ছিল যে আমরা সীমান্ত ভারতে যখন পিকে ছিল, সেই সময় আমরা সীমান্তে যে কড়াকড়ি, সেগুলো মানুষের ব্যাপারে আমরা যতটুকু কড়াকড়ি করেছি, আমাদের পণ্য পরিবহনের ব্যাপারে আমাদের কিন্তু সেটি হয়নি। পণ্য পরিবহনের সাথে যারা যুক্ত ছিল, বিশেষ করে পরিবহন শ্রমিকরা যারা ছিল, তাদেরকে কিন্তু আমরা সেইভাবে করতে পারিনি বলেই আজকে আমাদের এই কমিউনিটি ট্রান্সমিশনটা হচ্ছে। এবং ডেল্টা ভেরিয়েন্ট ইতিমধ্যেই কমিউনিটি ট্রান্সমিশন আমাদের হয়ে গেছে, এবং আজকেও দেখেন এই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্য দিয়েও আরো আমাদের দেশে 19 জোড়া ট্রেন নতুন করে আমাদের এই জেলা পরিবহনের সাথে যুক্ত হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই সীমান্তবর্তী জেলাগুলোতে যে লকডাউন দেওয়া হয়েছে, সেই লকডাউন আমরা দেখি যে যখন প্রথম দিকে দেওয়া হয়, 7 দিনের লকডাউন দিলে প্রথম 1-2 দিন খুব কড়াকড়ি নজরদারি থাকে এবং সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে মানে সুফল পাওয়া যায়। কিন্তু আস্তে আস্তে প্রশাসনেরও কিছুটা মানে শিথিলতা আমরা দেখি, এবং মানুষের মধ্যে ওই লকডাউন মানে মানার যে প্রবণতা, সেটাও আমরা কম দেখি। কিন্তু মানুষ যদি এখনো সেটা বুঝতে না পারে, সেটা ভারতের যে আমাদের ভয়াবহ চিত্র আমরা দেখেছিলাম, সেটা থেকে যদি আমরা এখনো সেটা অনুভব না করি, এটা সম্ভাব্য বিপদ সম্পর্কে এই 15 মাসে আমাদের যে অভিজ্ঞতা হলো, তাহলে কিন্তু আমাদের যতই উদ্যোগ নেওয়া হোক, সেই উদ্যোগটা কিন্তু কার্যকর হবে না। একদিকে সরকারের ব্যবস্থাপনার মধ্যে সরকারকে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তটি কার্যকরের ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থানে যেতে হবে, এবং একই সাথে নিজের পরিবার এবং সমাজ এবং সর্বোপরি দেশের স্বার্থে আমাদের জনগণের মধ্যেও সেই সচেতনতার কথা যেহেতু বলেছেন, জি ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। সচেতনতার কথা যেহেতু বলেছেন, সচেতনতার একটি সুফল পাওয়া যায়, সেটি বিআইডিএস এর আজকের একটি আলোচনা সভায় অর্থনীতিবিদরা বলেছেন। আমি অজয় দাশগুপ্তের কাছে এই বিষয়টি নিয়ে আসতে চাই। তারা বলছে যে বিনামূল্যে মাস্ক বিতরণ করোনা প্রতিরোধের সবচেয়ে ব্যয় সাশ্রয়ী উপায়, এবং এই ব্যাপারে সরকারের আসলে খরচের দিকে নজর দেবার প্রয়োজন নেই। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এবং আর যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল সে বিষয়ে আপনার মতামত জানতে চাই। মাস্ক একটা, এবং একই সমগুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু ভ্যাকসিন বা টিকা। জি, আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে, এবং আমি মনে করি যে এই ভ্যাকসিন সংগ্রহ করা যে চেষ্টা রাষ্ট্রীয়ভাবে চলছে, এই চেষ্টায় আমাদের রাষ্ট্র, সরকারের আছে বা সরকারের বাইরে আছে, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সবারই গোটা বিশ্বের কাছে এই বার্তা যাওয়া উচিত। শুধুমাত্র মানে মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী যাবেন বা প্রধানমন্ত্রী ব্যাপারটা তা না। এই ভ্যাকসিন সংগ্রহ করা আমাদের মেকানিজমটা খুব ভালো, যে আমরা ভ্যাকসিনটা ধরেন প্রায় মানে 1 কোটি লোক তো অন্তত সিঙ্গেল ডোজ পেয়েছে, মানে 50 লাখের মতো লোক ডাবল ডোজ ধরেন, মানে এটাও একটা বড় সংখ্যায় পেয়ে গেছে। এই যে মানে শক্তিটা আমাদের আছে, এটা আমাদের কাজে লাগাতে হবে। কিন্তু মূল সমস্যা তো একটি ভ্যাকসিনও আমাদের হাতে নাই, এবং কবে পাবো, এই যে নতুন একটা ইস্যুও সামনে এসেছে যে ভ্যাকসিন সরকার বিনামূল্যে, ভারতে এটা নিয়ে তোলপাড় চলেছে। এখন নরেন্দ্র মোদীর সরকার মেনে নিয়েছে যে হ্যাঁ, ভ্যাকসিন বেশিরভাগ মানুষকে তারা বিনামূল্যেই দিবে, যদিও প্রাইভেট সেক্টর সেখানে দিতে পারবে। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় বাজেট থেকে ভ্যাকসিন সংগ্রহ করবে, তাতে কোনো রকমের মধ্যস্বত্বভোগী কাউকে কমিশন এজেন্ট নিয়োগ করার কোনো প্রয়োজন নেই। কারণ বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের সরকার আন্তর্জাতিক দুনিয়ায়
বাংলাদেশের ধরেন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই ধরনের প্রতিষ্ঠান আছে যাদের প্রতি কিন্তু WHO, বিশ্ব সম্প্রদায়, জাতিসংঘ সবার আস্থা আছে। কাজেই সরকারের সরাসরি নিজের সংগ্রহ করা উচিত। আপনি মাস্ক হয়তো সরকারের পাশাপাশি শত সংগঠন বিলি করতে পারবে, আমি জানি যে আমার পরিবারও এটা করেছে, এইরকম লক্ষ লক্ষ পরিবার কিন্তু বিনামূল্যে মাস্ক তৈরি করে বিতরণ করেছে, কিন্তু ভ্যাকসিন সেটা পারবে না। ভ্যাকসিন সরকারকেই সংগ্রহ করতে হবে, এবং খুব দ্রুত না করলে যারা যেসব দেশ ইউরোপ আমেরিকায় কিন্তু ভ্যাকসিন যত বেশি দিতে পেরেছে তারা কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড খুলে দিতে পেরেছে। আমি আশা করব এই কাজটা দ্রুততার সঙ্গে ভ্যাকসিন সংগ্রহ করা, তবে জোর করে তো ভ্যাকসিন আমদানি করা যায় না। আমেরিকা ধরেন একসময় তার শক্তি ছিল, তারা ভ্যাকসিন চাপ দিয়ে সংগ্রহ করতে পেরেছে, আসলেও করেছে, তার আর্থিক ক্ষমতার জোরে বা রাজনৈতিক প্রভাবের সামরিক ক্ষমতার জোরে কিন্তু তারা ভ্যাকসিন মজুত করে ফেলেছে অনেক, তার প্রয়োজনের চেয়েও বেশি। বাংলাদেশ সেটা পারবে না, কিন্তু বাংলাদেশ এক সুরে কথা বলতে পারে, এবং একই সঙ্গে আমি প্রত্যাশা করব বাংলাদেশের যারা রাজনৈতিক দল, সামাজিক শক্তি, সমস্ত চিকিৎসক, বিশেষজ্ঞ, আমি কিন্তু এখনো সবাইকে এক সুরে কথা বলতে দেখি না। 1.5 বছরের ঝুঁকিটা কত বড় করোনা সেটা আমরা বুঝে গেছি। অর্থনীতি মোটামুটি সামাল দেওয়া গেছে, কিন্তু একটা সময় ছিল ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, এখন দেখেন কতগুলো বাইরের জেলা হয়ে গেছে। ওই রকম ওই যে 1 জনে 4 জন সংক্রমণ যেটা চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, সাতক্ষীরা এইসব জায়গা হচ্ছে, খুলনা, ওইটা যদি ঢাকার মতো 2 কোটি লোকের শহরে হয়, গাজীপুরের মতো বিশাল এলাকায় হয়, তাইলে কিন্তু মানে খুবই ভয়াবহ পরিণতি হতে পারে। এবং আমার একটা মনে হয় দুঃখজনক ভাবে এই যে আসন্ন বিপদ সেটা মোকাবেলা করার জন্য যে ধরনের আন্তরিক যুদ্ধকালীন সময়ের মতো উদ্যোগ নেওয়া দরকার, সেইটার কিন্তু অভাব। সেই জায়গায় একটা ঘাটতি আপনি মনে করছেন। অজয় দাশগুপ্ত, নিশ্চয়ই আলোচনা আসবো, বিরতিতে যাবারও সময় হচ্ছে। ডক্টর শরফুদ্দিন আহমেদের কাছে সংক্ষেপে জানতে চাইবো যে বিনামূল্যে মাস্ক বিতরণের বিষয়টি, ভ্যাকসিনেশনের বিষয়টি, আসলে অর্থনীতিতে যে স্বাস্থ্য খাতে বরাদ্দ এবার বাজেটে সেটির আমরা ছাপ দেখেছি, কিন্তু ব্যয়ের যে চ্যালেঞ্জ সঠিকভাবে, সেই চ্যালেঞ্জটি তো থেকেই যাচ্ছে, সেটি মাঠ পর্যায়ে কিভাবে উত্তোলন করা যেতে পারে? আমিও একটা প্রশ্ন একটু করে রাখতে চাই শরফুদ্দিন ভাইয়ের কাছে। ভাই এই যে জায়গাগুলোতে সংক্রমণের হার অতি উচ্চ, 40, 50, 60%, সেই সব জায়গাগুলোতে ঢাকা থেকে স্পেশাল এক্সপার্ট মেডিকেল টিম উইথ ইকুইপমেন্টস পাঠানো সম্ভব কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই বলি যে বিনামূল্যে মাস্ক বিতরণ, এটা কিন্তু আমাদের দেশে মাস্কটাকে ধরে রাখতে হবে 1 নম্বর ভ্যাকসিন যতদিন না পাবো আমরা মাস্ক পরলে ভ্যাকসিনের অল্টারনেটিভ হিসাবে কাজ করবে, এবং এটা আমার মনে হয় যে বেশ কিছুদিন করতে হবে। সুতরাং বিনামূল্যে মাস্ক দেওয়া, এবং এমনকি আমার মনে হয় যে জনপ্রতিনিধিরা, বিভিন্ন এনজিও এবং বিভিন্ন ধরনের সংগঠন আছে আমাদের সামাজিক সংগঠন, তারা কিন্তু প্রতিদিনই বিভিন্ন মোড়ে মোড়ে, বিভিন্ন বাজারে, বিভিন্ন শপিং মলে এ ধরনের কাজটা করতে পারে, হাসপাতালে তারা বিনামূল্যে দিতে পারে। দ্বিতীয় হলো ভ্যাকসিন আনার বিষয়ে দাদা একটু আগে বেশ ভালোভাবেই বলেছেন। আসলে জানেন যে বিনামূল্যে দেওয়ার যে সাহসটা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, এটা কিন্তু প্রথম থেকে শুরু করেছেন। আমাদের দুর্ভাগ্য যে ভারতে ডেল্টা ভেরিয়েন্ট আসার কারণে সেরাম ইনস্টিটিউট থেকে আমরা ভ্যাকসিন পাই নাই, কিন্তু আমরা ভবিষ্যতে পাবো না এমন কোনো কথা নাই। তারপরেও ইউএসএ থেকে আমরা অ্যাস্ট্রাজেনেকা এই মাসের মধ্যেই পাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের যারা সেকেন্ড ডোজ পাওয়ার কথা 13 থেকে 14 লাখ, আমরা 20 লাখের মতো পাবো। সুতরাং তাদেরকে সেকেন্ড ডোজ দেওয়া যাবে। সিনোফার্ম, ফাইজার, এদের প্রায় 6 লাখ ডোজ আমাদের দেশে এসেছে, এটা আগামী সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। 3 লাখ লোককে আমরা দিতে পারবো, যেহেতু 6 লাখ ডোজ আমরা অর্ধেককে দেবো, বাকিটা যাতে করে এরকম 14 লাখের মতো বসে থাকতে না হয়, যাতে সেকেন্ড ডোজও তাদের নিশ্চিত করা যায় সে ব্যবস্থা করব। সিনোফার্মের সাথে আপনারা জানেন প্রতি মাসে 50 লাখ করে 1.5 কোটি, আর স্পুটনিক থেকে প্রতি মাসে 1.5 লাখ করে 50 লাখ করে 1.5 কোটি, মোট 3 কোটি আমরা পেয়ে যাব সেপ্টেম্বরের মধ্যে। আরো আছে কোভ্যাক্সিন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গাভি, এদের যে অ্যালায়েন্স গরিব দেশের জন্য, তারা 3 কোটি আমাদেরকে দেবে। এই 6 কোটি নিশ্চয়তা পেলে আমি মনে করি আগামী ডিসেম্বরে 35টা ভ্যাকসিন আসবে। তখন বিভিন্ন কোম্পানি দেখবেন যে অতি অল্প দামে আমরা এটা পাবো, আমাদের ভ্যাকসিনের অভাব হবে না। বাংলাদেশেও আমরা কো প্রোডাক্ট হিসাবে স্পুটনিক অথবা সিনোফার্ম এই দেশেই তৈরি করার জন্য আমাদের দেশের কো প্রোডাক্ট হিসাবে
আমাদের মানে কিছু ডিসেম্বর কোম্পানি নাগাদ ইতিমধ্যে- ভ্যাকসিনেশনের একটি বড় অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। খুব সংক্ষেপে যদি ডাক্তার শারফুদ্দিন আপনি বলতেন যে সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষজ্ঞ এখন টিম যে পাঠানো যায় কথাটি কিনা। দাদা বলছিলেন, হ্যাঁ, সীমান্তবর্তী এলাকায় আসলে এখন একটি সংকট চলছে। আমরা অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন ন্যাজাল, যেটা হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা, এটা যাতে করে বেশি করে ওখানে সরবরাহ করা হয়। এক্সপার্ট ডক্টর, তাদেরকে আমরা ওখানে জুমের মাধ্যমে ট্রেনিংও দেবো। আবার ঢাকা থেকে পাঠানোর সম্ভাবনা, এতে কোনো সন্দেহ নাই, আমরা পাঠাবো। আমি মনে করি এক্সপার্ট ডাক্তার, নার্স এবং টেকনোলজিস্ট ওখানকার উপজেলা, জেলা লেভেলের যে চিকিৎসক বা নার্স বা টেকনোলজিস্ট আছে, তাদেরকে সহায়তা করার জন্য ঢাকা থেকে পাঠানো দরকার। তাদেরকে ওখানে ওষুধপত্র যা যা প্রয়োজন এবং অক্সিজেন সাপ্লাইয়ের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। জি। এক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর শারফুদ্দিন আহমেদ যুক্ত হবার জন্য। ধন্যবাদ জানাই অন্য দুজনকে। একটি বিরতির পরে ফিরে এসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এ পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে ফিরে এলাম আমরা। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, করোনার বিষয়গুলো নিয়ে, এখন যে খবরটি আছে সেটা হচ্ছে হেফাজতের 50 জন নেতাকর্মীর বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং ইমিগ্রেশনের তথ্য চেয়েছে দুদক। অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসি। হেফাজতের বিরুদ্ধে আমরা আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের উদ্যোগ দেখছি, এটি যথেষ্ট কিনা তাদেরকে নিয়ন্ত্রণে আনা বলুন, কিংবা তাদের যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল সেখান থেকে আবার স্বাভাবিক পর্যায়ে আনার ক্ষেত্রে? দুইটা বিষয়, কিন্তু এটা একটা, হেফাজত নিজেদেরকে যদিও বলতো যে আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু গত 10 বছর ধরে প্রায় তাদেরকে যে আমরা দেখছি, সেই দাবিগুলো কিন্তু রাজনৈতিক। এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের স্বাধীনতা, 71 মুক্তিযুদ্ধ, সেইগুলোর বিরুদ্ধেই তারা অবস্থান নিয়েছে। তারা ব্লাসফেমি আইন, যেটা একেবারেই মানে বিশ্ব সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না, সেইটা প্রণয়নের দাবি করেছিল 2013 সালে। তারা নারীদের শিক্ষা, সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা গার্মেন্টসে মেয়েরা চাকরি করবে, সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারা দেশের বাইরে মেয়েরা কাজ করতে যাবে, সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা তো কোনোভাবেই মানে শুভবুদ্ধি সম্পন্ন কোনো নাগরিক এই দাবি করতে পারে না। তারা কৌশলে সামলে আনলো নরেন্দ্র মোদী, কিন্তু নরেন্দ্র মোদী বলতেছে যে মুসলিম নির্যাতন। তাহলে আফগানিস্তানে তো প্রতিদিন মানে প্রচুর সংখ্যক মুসলিম মারা যাচ্ছে, সেইটা তো সামনে আনে না। পাকিস্তানে প্রতিদিন মারা যাচ্ছে, সেই ইস্যু তো সামনে আনে। ইরাকে, সৌদি আরবে, এর পাশে ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, প্রতিদিন সহিংসতা ঘটছে। এই যে বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঘুরে গেল, চীনে তার রাষ্ট্রপ্রধান, কমিউনিস্ট পার্টির নেতা বাংলাদেশের স্বাধীনতা সরাসরি ভার্চুয়ালি যুক্ত হলেন, তার দেশে উইঘুরের সমস্যা, সেই ইস্যু নিয়ে তো হেফাজত কিছু বলে না। নরেন্দ্র মোদীও তাদের কাছে ইস্যু ছিল না। ইস্যু ছিল স্বাধীনতা, 50 বছরে টিকে আছে বাংলাদেশ, উন্নতি অগ্রগতি করছে, লেখাপড়া এগিয়ে যাচ্ছে, এই বিষয়টা তারা মানতে পারে না। আমরা তাদের এই এবার মার্চের ঘটনার পেছনে জঙ্গি গোষ্ঠীর মদদ রয়েছে, তাদের সংশ্লিষ্টতার কথার বিষয়ে আমরা পুলিশের বিভিন্ন তথ্য আমরা পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন যে পুলিশ কিংবা প্রশাসন যে ব্যবস্থাটি নিচ্ছে সেটি যথেষ্ট কিনা? রাজনৈতিক মোকাবেলার কথা আমরা বারবার বলছি, সেই উদ্যোগকে আমরা দেখলাম কিনা? আপনি এক কথায় পরিষ্কার করে দিয়েছেন যে এইটা মানে আমরা তার বিরুদ্ধে শুধু জঙ্গি গোষ্ঠী, তার বিরুদ্ধে এই আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ, এইটা প্রয়োজন হতে পারে। নিশ্চয় বাংলাদেশের এই যে আইন শৃঙ্খলা বাহিনীর জঙ্গি মোকাবেলায় যে নীতিগত অবস্থান এবং বাস্তব কার্যক্রম, গোটা বিশ্ব কিন্তু তার প্রশংসা করছে যে বাংলাদেশ এই ক্ষেত্রে সফল। কিন্তু অবশ্যই এই যে ধর্মের অপব্যাখ্যা করে, বিভ্রান্তি সৃষ্টি করে যে কাজগুলো করছে, এইটা আপনি দেখেন যে হেফাজত বহু জায়গায় তো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারাও এদেরকে প্রশ্রয় দিয়েছে। অনেক জায়গায় কিন্তু দেখেন সেইটা তো আওয়ামী লীগের মোকাবিলা করতে হবে। বিএনপি কেও কিন্তু স্পষ্ট করে বলতে হবে। বিএনপি কিন্তু বলছে যে আমরা আলেম ওলামাদের উপরে নির্যাতন, ব্যাপারটা কিন্তু তা না। আলেম ওলামাদের উপরে যদি নির্যাতন হয় ধর্মীয় নীতি অনুসরণ করে, আদর্শ মানার কারণে বা ধর্মীয় রীতিনীতি প্রথা মানার কারণে, সেটা ভয়ঙ্কর অন্যায়। কিন্তু এদের বিরুদ্ধে তো সেই কারণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিএনপি কিন্তু বলছে যে এই এদের বিরুদ্ধে
মানে আপনি আপনার বক্তব্যে যেটি বোঝা যাচ্ছে যে মানে রাজনৈতিক কোনো দলই, বড় দল কোনোটি আসলে সেভাবে রাজনৈতিক মোকাবেলায় উদ্যোগী হয়নি। মানে ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনিও কি তাই মনে করেন কিনা? আমি একটু অজয় দাশগুপ্তের কাছ থেকে কথার সূত্র ধরেই আপনার কাছে যেতে চাই। দেখুন, হেফাজতের আমরা শাপলা চত্বরের ঘটনার পর থেকে আজকের দিনের পর্যন্ত, শাপলা চত্বরের ঘটনার পর সরকার কিন্তু হেফাজতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে হেফাজতকে অনেকটাই মানে রাজনীতির মাঠে বা আমরা প্রত্যক্ষভাবে মাঠে ময়দানে তাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছি। পরবর্তীতে আমরা দেখেছি যে 2018 সালের নির্বাচনের প্রাক্কালে তাদেরকে আবার সরকারেরই তাদের সাথে একটা অংশের বা সরকারেরই তাদের কৌশলগত রাজনৈতিক কারণেই হোক, যে কোনো কারণেই হোক, তাদের সাথে যে একটা সখ্যতা তৈরি হয়েছিল একটা অংশের হেফাজতের, ফলে হেফাজতকে কিন্তু নতুন করে একটা শক্তি সঞ্চয় করে তারা মাঠে নেমেছে এবং তারা নিজেদেরকে অরাজনৈতিক দল বললেও সবসময় আপনি লক্ষ্য করবেন যে হেফাজতের যে কেন্দ্রীয় নেতৃত্ব আগে যেটি ছিল সেইখানে কিন্তু 5টি ইসলামী রাজনৈতিক দলের নেতৃত্বের প্রাধান্য তাদের ছিল। তারা এই প্ল্যাটফর্মটাকে অরাজনৈতিক হিসাবে ব্যবহার করেছে, কিন্তু ব্যক্তি হিসাবে তারা প্রত্যেকেই কিন্তু অন্য ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত ছিল এবং তারা সেখানেও তারা রাজনৈতিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে। এবং আপনি যেটা বলেছেন যে বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে সুবিধা অনুযায়ী আমাদের বড় দুই দল প্রত্যেকেই কিন্তু তাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করে, এবং এই ব্যবহারের ফলে আমরা যখন দেখি যে যে দলের স্বার্থের হানি হয় তারাই কিন্তু তখন তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আজকে আমাদের বাংলাদেশে আপনি একটু আগে যেটি বললেন যে হেফাজতের যে এই আমাদের মার্চ মাসের যে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে যে সমস্ত সহিংস ঘটনা তৈরি হয়েছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সরকারের এই হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে ব্যবস্থা, আপনি দেখেছেন যে এই হেফাজতের যে মহাসচিব আল্লামা মামুনুল হক, তার সমাবেশে কিন্তু আমরা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরকেও গিয়ে বসে থাকতে দেখেছি এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তারের পর অনেকেই বলেছেন যে আমরা কৌশলগত কারণে তাদেরকে কিছুটা সুযোগ দিয়েছিলাম তাদেরকে এই ইয়াতে, কিন্তু এই সুযোগের কারণে কিন্তু অনেক প্রাণ চলে গেছে। তো আজকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে সরকার তাদের মানে ব্যাংক হিসাব তলব করছে, তাদের সম্পত্তি দুদক তলব করছে, ইমিগ্রেশনে তাদের বহির্বিশ্বের কোথায় তারা এই 50 জন নেতা তাদের গমনাগমন আছে এবং জঙ্গি গোষ্ঠীর সাথে তাদের কোনো তৎপরতা আছে কিনা সেটা মানে করার জন্য, এগুলো ইতিবাচক। আমরা মনে করি বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি হোক, শান্তপূর্ণ ভাবে সবাই যারা ধর্ম পালন করে তারাও নিজ নিজ ধর্ম পালন করুক এবং যারা মানে রাজনীতি চর্চা করছে তারা করুক, কিন্তু আমাদের যেটা আমরা কোনোভাবেই কামনা করি না যে সেটি হেফাজত হোক, অন্য কোনো ইসলামী দল হোক বা যে কোনো রাজনৈতিক দল হোক, এই যে সহিংসতা জায়গাটিতে আসলে কারোরই কোনো সেই অবস্থান থাকবে না, এইটাকে করতে হবে এবং যারা ক্ষমতায় থাকে এই সহিংসতা দমনের দায়িত্ব কিন্তু তাদের, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের, এবং সেটার অংশ হিসাবে সরকার এই কাজগুলো যদি সদিচ্ছা প্রসূত হয়ে করে আমরা মনে করি যে এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক। ধন্যবাদ, আপনার বক্তব্য স্পষ্ট। আমরা একটু বিরতির পরে ফিরে এসে বাকি বিষয় নিয়ে কথা বলবো। নিশ্চয়ই অজয় দাশগুপ্ত এবং সিদ্দিকুর রহমান খান থাকবেন, সাথে থাকবে দর্শকরাও। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আলোচনার জন্য আমাদের সাথে আছেন অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আসতে চাই সিলেটের বিষয় নিয়ে। আজকে আমরা একটি প্রতিবেদন প্রচার করলাম, সেখানে দেখা যায় যে 6 মাসের মধ্যে সিলেটের সব ভবন পরীক্ষা করা হবে এবং 1 মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ঝুঁকিপূর্ণ 24টি ভবনের বিষয়ে। সিলেট আসলে আমাদের কতখানি সতর্ক করতে পেরেছে? আমাদের টনক নড়েছে কিনা, শুধু সিলেট না, সারা বাংলাদেশে কিংবা এই ঢাকার মতো জনবসতিপূর্ণ শহরগুলো শহরবাসীদের? আমরা জানি যে বাংলাদেশ একটা ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে, কেননা যে ভূমিকম্পের জন্য যে 3টি প্লেটের মধ্যে বাংলাদেশের অবস্থান, আর সিলেট অঞ্চল আরো বেশি ভূমিকম্প প্রবণ, এবং এখানে আমরা গত 29 মে এবং 7 জুন পরপর আমরা 2বার সেখানে ভূমিকম্প একাধিক মৃদু হলো এবং সর্বোচ্চ 4.3 থেকে আরো নিচের পর্যায়ে হয়েছে। আমরা ভূমিকম্পের ক্ষেত্রে একটা কথা বলা হয়, একটা হলো প্রি শক আর একটা হলো আফটার শক। প্রি শকের ক্ষেত্রে যদি ছোট ছোট ভূমিকম্প হয় তাহলে একটা বড় ভূমিকম্পের একটা ঝুঁকি থাকে এবং আফটার শক হিসাবে সেটা বড় ভূমিকম্প হয়।
তো আমরা সিলেটের বিশেষজ্ঞরাও ইতিমধ্যেই বলেছেন যে সিলেটে কিন্তু একটা বড় ভূমিকম্পের ঝুঁকির মধ্যে ইতিমধ্যে সিলেট আছে। এবং সিলেটের ইতিহাস যদি দেখেন, 1869 সালে প্রথম সিলেটে 7.6 মাত্রার ভূমিকম্প হয়েছিল। 1918 এবং ডক্টর সিদ্দিকুর রহমান খানের কথা আমরা শুনতে পাচ্ছি না, কোনো কারিগরি ত্রুটি ঘটে থাকতে পারবে। ডক্টর খান, আপনি কি একটু আনমিউট করে নেবেন কিনা আপনার প্রান্ত থেকে? সিদ্দিকুর রহমান খান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমাদের আসলে আলোচনার জন্য সময়ও কমে এসেছে। আমরা একটু অজয় দাশগুপ্তের কাছে একই বিষয় নিয়ে যেতে চাই। সিলেটে যে তৎপরতা নেওয়া হচ্ছে সেটি যথেষ্ট কিনা, আর একই প্রশ্ন যেটি ডক্টর সিদ্দিকুর রহমান খানকে করেছিলাম যে আসলে সিলেট আমাদের কতখানি সচেতন করতে পারলো, সিলেটবাসী শুধু নয়, ঢাকাবাসী। আমরা এখন এটা হলো জি, ঢাকাবাসীটার জন্য আমি শেষ কথাটা বলতে চাই এটি যে ঢাকায় সিলেট থেকেও কিন্তু আমাদের বেশি ঝুঁকিপূর্ণ, যেহেতু এখানে ঘনবসতিপূর্ণ একটা জায়গা এবং সেখানে ভবনগুলো অনেক ক্ষেত্রে অপরিকল্পিতভাবে সম্প্রসারিত হয়েছে। ফলে সিলেটের এই অভিজ্ঞতা থেকে আমরা ঢাকাবাসী যদি মনে করি নিরাপদ, সেটি মোটেই না। আমরা মনে করি যে এটা থেকে সিলেট যেরকম বলছে যে তারা 6 মাসের মধ্যে তাদের সমস্ত ভবনগুলো পরীক্ষা করবে এটি ভূমিকম্প সহনীয় কিনা। ঢাকায়ও আগাম ব্যবস্থাপনা হিসাবে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তরগুলো তারা এগুলো করা উচিত। ধন্যবাদ। আমরা একটু অজয় দাশগুপ্তের কাছে একই প্রসঙ্গে যেতে চাই। আপনার মনে হয় যে সিলেট এইটা পথ দেখিয়েছে যে তারা চিহ্নিত, এইটা ঢাকা এবং যেসব শহরে, এখন চট্টগ্রামেও কিন্তু অনেক বড় বড় ভবন। সিলেটের একটা বৈশিষ্ট্য কি প্রচুর লোক কিন্তু বহু বছর ধরে লন্ডনে থাকে এবং জেলা শহরে সুউচ্চ বাড়ি গড়ে তোলা, সবগুলো নিয়ম কানুন ঠিক এই নির্মাণ ক্ষেত্রে মানা হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। এইটা সিলেট যেটা করেছে সেটা সবাই করা, কিন্তু আপনি ভূমিকম্প জন্য ঝুঁকিপূর্ণ এই চিহ্নিত করলেন আর কিছু করলেন, তাতে তো কোনো লাভ নাই। আপনি ওই আর্সেনিকের মতো টিউবওয়েলে লাল দাগ দিয়ে দিলেন, কিন্তু বিকল্প একটা টিউবওয়েল বসালেন না, তাতে তো কোনো লাভ নেই। কাজে চিহ্নিত করে যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ সেগুলো নিয়ে বিকল্প পদক্ষেপ সারা দেশের জন্য সিলেট একটা পথ দেখিয়েছে যে এটা করা, আমরা দেখতে চাই যে করা সম্ভব, শুধু প্রশাসনিক না। আরেকটা হলো সিলেটে ধরেন বিএনপির মেয়র, এখন প্রশাসন, আওয়ামী লীগ, তাদেরও এই উদ্যোগে সহায়তা করা দরকার, যেটা সারা দেশের জন্য কিন্তু প্রযোজ্য। কোন রাজনীতির প্রশ্ন যেন এখানে না আসে। দ্বিতীয়ত আমার মনে হয় যে ভূমিকম্পের ঝুঁকি ইত্যাদি এখন যে নতুন যে ভবনগুলো হবে সেইগুলো যেন এই নির্মাণ যে আইন কানুন বিধিবিধান এইটা সব জায়গায় মানা হয়। চট্টগ্রামে প্রতিদিন আপনারা দেখাচ্ছেন যে পাহাড় কেটে একদিকে উজাড় করা হচ্ছে, বনভূমি উজাড় হচ্ছে, আবার সেটা আপনার ভূমিধসের ঝুঁকিতেও পড়ছে। এইগুলো অবশ্যই। আরো একটা কিন্তু আপনি টাঙ্গাইল নিয়ে যেটা দেখিয়েছেন যে কৃষি জমি দিয়ে আপনি ইটভাটার কারণে কৃষিভূমি এবং একই সাথে পরিবেশ একটি বিপর্যয়ের মুখে। এই বিষয় নিয়ে আরো আলোচনা করতে পারলে নিশ্চয়ই ভালো হতো। আজকে আমাদের একেবারেই সময় কম। অসংখ্য ধন্যবাদ অজয় দাশগুপ্ত এবং ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খানকে। এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। ভালো থাকুন, সঙ্গেই থাকুন।